13 তারিখে রাজপথে কি হতে যাচ্ছে? ঢাকা লকডাউন হবে, আরো নানান কিছু হবে, সেখানে কি হতে যাচ্ছে? এখানে লকডাউনে উনি নানক সাহেব ইন্ডিয়াতে আছে, আমাদের দেশে হরতালের ভাষা, লকডাউনের ভাষা না। উনি ইন্ডিয়ান ভাষা একটা ছেড়ে দিছে। ওনারা যারা টাকা কামাইছে তারা তো সব বিদেশে। আমরা লকডাউন শুধু কোভিড-19 একটু শুনেছিলাম। জি, শুনেছিলাম, এটা ছাত্ররাও বলছে অনেক সময়। আমার কথা যে যারা টাকাওয়ালা তারা চলে গেছে নিরাপদে। শেখ হাসিনার পুরো ফ্যামিলির একটি সদস্য বাদ নেই, সব চলে গেছে। হ্যাঁ, এখন দেশে যে নিরীহ আওয়ামী লীগ সমর্থকরা আছে, ওই ইন্ডিয়ার থেকে ফেসবুকে ছেড়ে দিছে লকডাউন করবে, নির্বাচন বয়কট করবে, করবে না। আজকেও আমি কথা বলছি না, আমাদের এখানে আমাদের তো বাঁচতে হবে। এখন কি ওই ঝটিকা মিছিল বা সেই করতেছে, গ্রেপ্তার হচ্ছে না, রিস্ক কত নেবে? ওনারা পালায় গেছে, একটা নেতৃত্ব রাখে নাই। আপনার বাকশালের পরে যখন শেখ মুজিব পুরো ফ্যামিলি মারা গেল, তারপরে জহুরা তাজউদ্দিন এসে কিন্তু পার্টিটাকে অর্গানাইজ করছে। এখন বলেন তো, একটা লোকের নাম বলেন তো যে শেখ হাসিনার পরে একটি লোক তার ফ্যামিলির থেকেও পয়দা করে নাই, একটি লোক নাই। তো কেন তাদের জন্য রিস্ক নেবে? ওইটা আরও হবে না। বরঞ্চ এই যে জামাতের নেতৃত্বে যেটা হচ্ছে জনসমাগমভাবে, তাদের তো আবার যত ভোট ততগুলো মিছিলে আসে, সুতরাং জমায়েত হবে। এটা তো একটা জ্যাম লাগায় ঢাকা শহরটা তেমন বেশি কিছু হবে না। তাহলে 13 তারিখকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের যে, আমি যদি বলি যে একেবারে সেই নিরাপত্তা ব্যবস্থা এত জোরদার করা, সেটা কেন বিরতি থেকে ফিরে এসে আপনাকেই শুনি যে এই জায়গায় 13 তারিখের কথা আপনি বলছিলেন যে তেমন কিছু হবে না, কিন্তু অন্তর্বর্তী সরকারকে শুধু তাহলে যে আমাদের নিরাপত্তা জোরদার করছি এটা বলবার জন্যই আসলে নিরাপত্তা জোরদার করা হচ্ছে? না, আপনি যদি ওপেন ফিল্ড, ফাঁকা ফিল্ড ছেড়ে দেন, তাদের সমর্থক তো আছে, উপরে টাকা পয়সা কামাইছে, নেতারা চলে গেছে, আর বাকি সমর্থকরা নিরাপদ জায়গা পেলে নেমে পড়বে, রাস্তায় নেমে পড়তে পারে। তো সুতরাং সিকিউরিটি নিতে হবে। সিকিউরিটি মেজারের কারণেই আরও স্টপ থাকবে। দুটো কারণ, একটা হলো যারা আওয়ামী লীগের নেতা, যারা টাকা পয়সা রোজগার করছে, শেখ হাসিনার ফ্যামিলির লোক, এরা সব বিদেশ চলে গেছে, বিশেষ করে ভারতে চলে গেছে। আর সাধারণ যারা সদস্য তারা কিন্তু দেশে রয়ে গেছে, তারা হলো আটকা পড়া পাকিস্তানিদের মতো হয়ে গেছে। তাদের টাকাও নাই, বাসাও থাকে না ভয়ে, আবার কখন কোন কারণে গ্রেপ্তার হয় ঠিক নাই। এই পরিস্থিতি বর্ণনায় আমরা কোন শব্দটা ব্যবহার করব? যে এখানে সতর্ক থাকা, নাকি আসলে ভয়ে ভীত হয়ে পড়া, এরকম কিছু? না, ভয়, তারা সতর্ক আছে। ধরেন ভয়ে ভীত ধরবো না, সতর্ক আছে। কারণ হচ্ছে যে তারা বেরোলে, ঝটিকা সফর মিটিং বেরোচ্ছে না মাঝে মধ্যে, তারা সউদ্যোগে বেরোলে আপনার অনেকের সাথে তো টেলিফোনে কথা হয়, হয়তো বেরোচ্ছে, গ্রেপ্তারও হয়েছে। গ্রেপ্তার যে হয় তখন তো ওইটা সবার ভিতরে স্প্রেড করে, সে তাহলে কী করে খায়? এখন তো অনেকে পাঠাও চালায়, অনেকে ভ্যান গাড়ির ব্যবসা করে। আগে তো আমি দেখছি যে বিএনপির লোকজন এগুলি করতো, জামাতের লোকজন এইগুলি করতো লুকায় লুকায়, এখন তারা করে। সুতরাং এখন যে অবস্থা, যদি আওয়ামী লীগের সব নেতা এবং শেখ হাসিনা সহ দেশে থাকতো, একটা পরিস্থিতি থাকতো, তারা যেহেতু এদেরকে বিপদে ফেলে কেটে পড়ছে, সুতরাং তাদের কথা সবাই শুনতে রাজি না, এত শুনবে না, এত রিস্ক নেবে না। আপনি জায়গাটা তাহলে স্পষ্ট করলেন যে এতটা আসলে তারা শুনবে না এখন, যেহেতু তাদের কথাই তাদের নেতারা ভাবেনি। ববি হাসাস, আপনার কাছে রায়ের জায়গাটা একটু শুনতে চাই। মানবতা বিরোধী অপরাধের রায় হবে, এই কারণেই 13 তারিখকে আসলে পতিত সেই ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ যেটাই বলি, তারা এই তারিখটা কি চুজ করেছে, একদম লকডাউন। সেই রায়ের ব্যাপারটা আসলে সেখানে কি আসলে তারা এই রায়টা নিয়ে ভাববে, যাদেরকে ফেলে গিয়েছে তাদের নেতারা? দেখেন, আমরা তো দেখেছি গত 14 মাস থেকে, বা সেপ্টেম্বর থেকে, মানে অগস্টে তো সরকার পতন হলো, সেপ্টেম্বর অক্টোবর থেকেই বিভিন্ন কর্মসূচির কথা বলা শুরু করেছে। নভেম্বরে একবার বড় ডাকে কর্মসূচি দিয়েছিল, কিচ্ছু হয়নি। ডিসেম্বর জানুয়ারিতেও দিয়েছিল, কিচ্ছু হয়নি। গত কয়েক মাস আমরা দেখেছি অনেকগুলো ঝটিকা মিছিল শুরু হয়েছে, গত কয়েকদিনও দেখেছি কিছু ককটেল ফুটিয়েছে। বাট এগুলো সবই, এটা আজিজ ভাই একবার ক্লিয়ার করেছে যদিও, এগুলো সবই কিন্তু ছোট আকারে ঝটিকা। মিছিলগুলো কিন্তু ছোট আকারে ঝটিকা, মানে হয়তো 100-150 জন নেমে যাচ্ছে ঠিকই, কিন্তু ওই 100-150 জন আপনার খুব অল্প, মানে 4-5 মিনিট একটা মিছিল করে আবার উধাও হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস আপনাকে বলি, মানে আমরা রাজনীতি করি তো, ছোট কি কোনো বার্তা এটা? না, আমি আপনাকে একটু ওটা নিয়ে ফেসবুকে ছেড়ে দেন, না মানে ফেসবুকে ছেড়ে দেন, বার্তা না, আমি আপনাকে এবং 100-150 বেশিও যে হয়নি মিছিল তা না, 100-150 বেশিও হয়েছে। এখন এই মিছিলের আবার একটা সেপারেট একটা ইকোনমিক্স আছে।
মিছিল বাংলাদেশে অনেক সময় আপনার আশেপাশের লোকজনকে কিছু টাকা পয়সা দিয়ে মিছিল করা হয়। সেটা তো আমরা বিরিয়ানির প্যাকেট নিয়েও মিছিল হয়, আমরা এটা শুনেছি। প্যাকেটের দাম তো আওয়ামী লীগের মিছিল আগে আই থিঙ্ক অ্যারাউন্ড 500 টাকা রেট ছিল। আওয়ামী লীগের মিছিল জয়েন করলে পার হেড 500 টাকা মিনিমাম দেওয়া হতো আর কি। এটা একটা সেট ছিল যতদূর আমার মনে পড়ে গত বছর বা তার আগের বছর আওয়ামী লীগের মিছিলগুলোতে। তো তারা 10,000 লোক আনলে ওই 10,000 লোকের 500 টাকা পার হেড, এটা দ্যাট ওয়াজ দ্য ইকোনমি। তো এখন আপনার সেট রেট মনে করেন 500 টাকা আছে, কথার কথা। এখন এই রেটটাও কেউ দিচ্ছে না, কারণ মনে করেন এগেন মানে বিএনপি বা আমাদের যতটুকুই নেতাকর্মী থাকুক, তারা এখন স্বাচ্ছন্দ্যে একদম উইথ ফুল স্পিরিট আমাদের কোনো কিছু হলে তারা মানে আনন্দে তো রাস্তায় নামে। সো তাই এটা লাগে না। সো এই ইকোনমিটা এখন ডাউন। এখন যেটা একসময় মাঝে মধ্যেই 500 টাকা করে পেতো, 1 টাকাও পায় না, সেখানে যদি আপনি 3,000 টাকা দেন পার হেড, তাই লোকজন আসবে না। সে আসছে বলে সে আপনার সাপোর্টার তা না, কিন্তু আচ্ছা, তাহলে এটা মানে সেপারেট মার্কেট আছে এটা। হ্যাঁ, তো এরকম মানে মনে করেন আপনার হয়তো 5-10 জন নেতাকর্মী এখানে আছে যারা লুকিয়ে ছিল বাইরে এই মিছিলের জন্য, ঝটিকা মিছিলের জন্য এসে কিছুক্ষণ 5 মিনিট হেঁটেছে, 10 মিনিট হেঁটেছে। এই 5 জনের পিছে যে 150 জন, এই 150 জন পেইড, তারা ওই যে এগেন ওই ইকোনমি, ওই মার্কেটের অংশ। সো এরকম মিছিল তারা হচ্ছে, তারা করছে। ওই যে 5-10 জন আছে, এরা এখানে ওখানে সুযোগ নিয়ে ককটেল টকটেল মারছে। এবং ইতিমধ্যে মানে কয়েক মাস আগেই আইন শৃঙ্খলা বাহিনীর আপনার গুরুত্বপূর্ণ পদে অধীনস্থ কিছু মানে দায়িত্বশীল কিছু ব্যক্তিবর্গের সাথে যখন আমরা এগুলো নিয়েও কথা বলি, তখন তারা বলে যে তারা অলরেডি আইডেন্টিফাই করেছে খুব ছোট হাতে গোনা কিছু আপনার ছাত্র দল বা যুব দলের ছাত্রলীগ বা যুবলীগের নেতৃবৃন্দ যারা লুকিয়ে টুকিয়ে আছে ঢাকা শহরের এইখানে ওখানে বা ঢাকার খুব কাছাকাছি লুকিয়ে আছে, তারাই মোস্টলি এই কর্মসূচিগুলো নেতৃত্ব দিচ্ছে, টাকা বিদেশ থেকে এনে দিচ্ছে অ্যান্ড সো অ্যান্ড সো ফোর্থ। এবং এগুলো তারা কার্যকরীভাবে তারা থামিয়ে দিতে সক্ষম হবে বলে তারা বিশ্বাস করেন। কিন্তু তখন এগেন এটা কয়েক মাস আগের কথা বলছি, তখন তাদের কাছ থেকে আমি যেটা শুনেছিলাম, সরকারের কাছ থেকে কোনো স্ট্রিক্ট অর্ডার এটার প্রতি আসে নাই। এটার পর আমি সরকারের দায়িত্বশীল কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারা বলেছিল আমরা এটা প্রসেসে আছি, আমরা এটা করব, আমরা এটা হইতে দিব না। সো এরকম জিনিসপত্র কয়েক মাস আগে ছিল। এখন এটা কোন জায়গায় যে দাঁড়িয়েছে আমি জানি না, বাট খুব বেশি যেমন মনে করেন আপনার যদি বড়ভাবে রাস্তায় নামার শক্তি থাকে, তাহলে আপনি লুকিয়ে একটা জায়গায় একটা ককটেল ফেলে দিয়ে দৌড়ে যান। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে রাজপথের এই অ্যাকচুয়াল যে সেটা ঝটিকা মিছিল হোক, সেখানে 100 লোক কি 150 লোক কিংবা 50 জন, সেইটা কি ভার্চুয়াল প্ল্যাটফর্মে বড় কোনো চিত্র মানে একীভূত হয়ে বড় কোনো চিত্র দিচ্ছে? না, এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বড় চিত্র তৈরি করার প্রচেষ্টা চলছে। এইটাকে বড়ভাবে মানে ওই যে তারা বড় সমাগম করে কিছু আন্দোলন করতে পারবে, এটার কোনো ধরনের কোনো অবকাশ নাই। কিন্তু ওই যে ছোট হলে যে জিনিসটা হয়, যে লুকিয়ে লুকিয়ে 10 জায়গায় আগুন লাগিয়ে দিতে চেষ্টা করেন, লুকিয়ে লুকিয়ে 20-30 জায়গায় ক্রাউডের ভিতরে আপনি ককটেল ফাটিয়ে পালালেন, এই ধরনের আপনার অরাজকতা সৃষ্টির একটা প্রচেষ্টা তাদের থাকতে পারে। এবং এইখান থেকে আমাদের সাবধানতা বজায় রাখতে হবে। সো 13 তারিখে আমি ধরে নিচ্ছি এরকম কিছু প্রচেষ্টা হয়তো করবে। তো এইখানে আমি একটা জিনিস আমার নজরে পড়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী আমি দেখেছি শহরের অনেক জায়গায় একটু শক্তিশালী অবস্থান নিচ্ছে। আমরা আমাদের দল অবভিয়াসলি আমাদের দলের নেতৃবৃন্দ বা কর্মী সংখ্যা একটু কম, সবচেয়ে বেশি কর্মী সংখ্যা আছে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপি। সো আমরা সবাই একত্রিত যেহেতু জোটে আছি, ওখানেও আমি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রত্যেকটা ইউনিটে তাদের যত নেতাকর্মী আছে সবাইকেই 13 তারিখে স্পেশালি খুব শক্তভাবে মাঠে রাজপথে সরব থাকতে বলেছে। আমরা আমাদের দলের যত লোকজন আছে আমরা এটা বলেছি। এই জায়গা থেকে আমরা সরকারকে সহযোগিতা করছি। এখানে যে আপনি 11 তারিখের একটা কথা বলেছিলেন, ওই জায়গায় একটু দুঃখজনক যে মানে এই যে 13 তারিখে এরকম একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা যখন পতিত স্বৈরাচাররা করছে, তার আগে এই স্বৈরাচারের বিরোধিতাই করেছিল এরকম একটা দল 11 তারিখে আবার বলছে তারা আন্দোলনে মাঠে নামবেন। এই জিনিসগুলো যদিও আমি এখানেও আজিজ ভাইয়ের সাথে কিছু দূর একমত যে তারা আসলে একটু শো করার জন্যই নামছেন, অন্য কিছু তারা করবেন না, বাট তবু এই শোগুলো পাবলিককে ভুল সিগন্যাল দেয়। এগুলো এখন হয়তো না করাই সবচেয়ে ভালো হতো। আজকে একদম শেষের দিকে আজিজ আপনাকে অল্প একটু শুনে হয়তো শেষ করতে হবে আমাকে। সেখানে এই যে রাজপথের নানান সুরক্ষা, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক কিংবা রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সুরক্ষা দেয়, কিন্তু রাজপথে প্রকাশ্যে হোক শীর্ষ সন্ত্রাসী অন্য আরেকটি গ্রুপ এসে মেরে দিচ্ছে, সেখানে কি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে না? না, দেখেন দুটো ইস্যু। একটা হলো অভ্যুত্থানের শক্তি যারা ছিল তারা ঠিকই ফ্যাসিস্ট সরকারের পক্ষে যদি কোনো বিশৃঙ্খলার চেষ্টা করা হয়, আমার ধারণা জামাত সহ সবাই একসাথে কাজ করবে। এটা এই বুঝ ভাঙা কঠিন। সরকার তো আছেই। আর আপনি ধরেন চিটাগাঙে মিছিল হলো, প্রার্থী মিছিল বের করছে, মিছিল করে তাদের
সুপ্রমেসি দেখার জন্য ভিতরে ঢুকে একজন গুলি করে মেরে ফেললো। এটা তো অ্যাক্সিডেন্ট, এটা তো হবেই। এটার জন্য পুরো সরকারের ব্যবস্থাকে তো দায়ী করতে পারবেন না। ধরেন একটা মিছিল, ঝটিকা মিছিল বার করে ফট করে এক জায়গায় আগুন লাগাই দিয়ে গেল, এটা তো লাগাইতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে যেভাবে অচল করে দেওয়া বা দেশে অশান্তি তৈরি করে ফেলা, এই শক্তিটা কিন্তু নাই। কারণ যদি আওয়ামী লীগের নেতৃত্ব, আবার বলছি, মূল নেতৃত্ব যদি দেশে থাকতো তাহলে হয়তো হতো, কিন্তু এখন হবে না। কারণ সবারই বাঁচার, চাচা আপনার যান বাঁচা, সবার কিন্তু নিজের চিন্তাটা আগে আছে। এখন যতই বলেন তারা কষ্ট করে আছে, যে সময় এক সময় যেমন ওনারা ছিলেন, এখন তারা কষ্ট করে। তাহলে আসলে আজকে আপনাদের বক্তব্য থেকে যদি একদম জিস্ট বলা যায়, সেখানে যে যত গর্জে তত বর্ষে না, এরকমই একটা হয়তো চিত্র আমরা 13 তারিখে দেখতে পাবো। পাশাপাশি 11 তারিখে 13 তারিখে কি হতে যাচ্ছে দেশে, এটা নিয়েও একটা ভাবনা জনমনে দেখা দিয়েছে। আদৌ কি কিছু হবে নাকি এটাও বাগাড়ম্বর? না, 11 তারিখে একটা গ্যাদারিং হবে, হোটেলগুলা পয়সা পাবে, খাবার হোটেলগুলা ব্যবসা পাবে, এছাড়া কিছুই হবে না। আর জোরালো দাবি আদায় হবে না, কিছুই হবে না। আচ্ছা, কিছুই হবে না। জামাতের দাবি মানা হবে না, কারণ জামাতকে উইন করতে দিলে দেশ থাকবে না, অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। সুতরাং এটা যদি সরকার যদি সাইড দেয়, বহুত দিছে, সাইড দেয়, এই সরকারকে জবাবদিহি করতে হবে, কারণ দেশ অন্ধকার জগতে পৌঁছতে পারবে না। কারণ এই দেশটা তো রাষ্ট্র হয়ে উঠতে পারে নাই। আপনি দেখেন একটা রাষ্ট্রে একটা নিরাপদ ভূখণ্ড থাকে, ভূখণ্ড সবসময় ঠেলে নিতেছে। আপনি বলেন পাহাড়ি 3 জেলার সম্পর্কে নিশ্চিত করতে পারেন? ওখানে এখনও স্বাধীনতার কথা ওঠে, স্বায়ত্তশাসনের কথা ওঠে, শোনা যায় ওই অঞ্চলে আরাকান, তিব্বত মিলিয়ে অন্য একটা রাষ্ট্র হবে, এরকম। অর্থাৎ আমরা নিরাপদে নাই। একটা জনগোষ্ঠী লাগে, জনগোষ্ঠী মানে দেশপ্রেমিক জনগোষ্ঠী লাগে। আমরা এখন ইয়ের সাথে দেন, বাংলাদেশের সাথে ক্রিকেট খেলা দেন, পাকিস্তানের বা ইন্ডিয়ার সাথে দেন, দেখেন বাংলাদেশের বাসিন্দা বাংলাদেশে জন্মগ্রহণ করে, দেখবেন পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলোয়াড় সমর্থক পাবেন। সুতরাং এটাও করতে পারি নেই। দ্বিতীয়ত, সরকার চলার ক্ষেত্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনতা দিবে। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। অর্থাৎ বিশেষ করে আওয়ামী লীগের সময় তো পুরো ধ্বংস করে দিচ্ছে। এখন এই সরকার ঠিক আওয়ামী লীগের পথ অনুসরণ করে চলছে। হ্যাঁ, আপনি বলেন 11টা সংস্কার কমিশন করছে। আমার বক্তব্য হচ্ছে সাংবিধানিক সরকার, তার তো মানে সংবিধানের কোনো ইস্যুই সংস্কার করার এখতিয়ার নাই, তার এখতিয়ারই নাই। অথচ 11টা সংস্কার করছে। শিক্ষা কমিশন করে নাই কেন? আগামী 4র্থ শিল্পাপ, যেখানে আপনার রোবট, এআই, যেখানে আইওটি সারা পৃথিবী দখল করে নিচ্ছে, মানুষকে রিপ্লেস করতেছে। আমাদের বাংলাদেশে 2টা গার্মেন্টস রোবট চালায়, অপারেশন রোবট করতেছে। আপনার শিক্ষার কোনো উন্নতি নেই। আমি নিজে লিখছি, বড় করে লিখছি, বুয়েট সহ আমাদের দেশের কোনো প্রতিষ্ঠান 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী না। প্রবাসী আয় এখনও তো বেশি করে আসে। এই আগামী 8 থেকে 10 বছর পরে প্রবাসে কোনো লোক নেবে না, যদি আপনি আধুনিক 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী শিক্ষা নিতে পারেন। ভেরি ইন্টারেস্টিং, জানেন, আপনার 56টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 110টা মতো কম বেশি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, আলিয়া মাদ্রাসা আছে 110-15টা, আর কওমি মাদ্রাসা আছে প্রায় 20,000। হ্যাঁ, এদের সবাই মাস্টার ডিগ্রি দেয়। আবার ইংরেজি বাংলা আছে, 12 প্রকারের শিক্ষায় একমুখী শিক্ষার কথা আমরা অনেক শুনেছি, কিন্তু আসলে একমুখীতা কবে পাবে সেইটা বোধহয় আমরা আর বলতে পারছি না এখনো। কিন্তু আপনি যেভাবে বলছেন শিক্ষা নিয়ে কাজ হয় না, বা আপনাদের মতো অনেকেই এরকম আলোচনা টেবিলে বসলে বলেন অর্থনীতি নিয়ে সেই অর্থে কাজ হয়নি, কিন্তু এই অন্তর্বর্তী সরকারকে প্রেস উইংকে প্রশ্ন করলে তারা তো বলে যে আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক কাজ হয়েছে অর্থনীতি নিয়ে, শিক্ষা নিয়ে, আমরা সত্যি দেখতে পাচ্ছি না। এই জন্য বিশ্বব্যাংক বলছে জিডিপি গ্রোথ আগামী বছর হবে 3.5%। ইতিমধ্যে 3-এর ঘরে আসছে এবং আগামী বছর 3.5-এ নামবে। এবং এই সরকার থাকলে দুর্ভিক্ষ হবে নিশ্চিত। করোনাকালেও এর চেয়ে বেশি 3.75% ছিল। হ্যাঁ, হবে। আপনার রিজার্ভ আছে ঠিকই, কোনো বিনিয়োগ নাই, কোনো ব্যবসা নাই, সব ফোকলা হয়ে গেছে দেশটা, পুরোপুরি ফোকলা হয়ে যায়। উনি সরকারি চাকরি করেন, সরকারি অফিসে বসে খাইতেছেন, চা নাস্তা ঐক্যমত কমিশন করতেছেন, ওনার তো সমস্যা হচ্ছে না।
মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। আগামী দেখেন সামনের বছর মানুষ কিনতে পারবে না, কিছু কিনতে পারবে না। এখনই বাজার যে IMF এর সব শর্ত পূরণ করে নিচ্ছে, দাবি মেনে নিচ্ছে, এবং IMF এর শেষ কিস্তি বলছে নির্বাচিত সরকার ছাড়া তারা শেষ কিস্তি রিলিজ সমস্যাটা করবে আসলে না। কার হচ্ছে? বন্দর দিয়ে দিলে এক গ্রুপের সমস্যা হচ্ছে, বন্দর না দিলে নাকি আবার অন্য কারো সমস্যা হচ্ছে? তাহলে সমস্যাটা আসলে কার না, হচ্ছে? বিষয়টা হচ্ছে আপনি বন্দর যে দিছেন, জি, যে বন্দরটায় আমাদের আয় বেশি হয় সেটা আপনি দিলেন বাছাই করে। বন্দর দিবেন আপনি, যে আমাদের কর বসাইছে না আমেরিকা, কিন্তু যেটুকু আয় হয় বিদেশিদের না। দিলে নাকি আয় আরো বেশি বাড়বে। বেশি হবে, সিঙ্গাপুর বন্দর দিয়ে চলে, এটা ঠিক আছে মানলাম। আমার কথা হচ্ছে যে আপনি এই যে ট্যাক্স বাড়াইছে আমেরিকা, ওখানে গেলেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনি গোপন চুক্তি করলেন কেন? গোপন চুক্তিতে কি আছে? আপনি কি মানবিক করিডোর দিবেন? আপনি কি আরেকখানেদের ঢুকতে দিবেন? আপনি কি পোর্ট দিবেন? 80টা দেশে আমেরিকান ঘাঁটি আছে, আপনি কি ঘাঁটির জন্য জায়গা দিচ্ছেন? এই শব্দগুলো তো করবে তো, কারণ গোপন চুক্তি করছেন বলতে পারবেন না কেন? জি, ডিসক্লোজ করা না গেলেও তাদের পক্ষ থেকে তো এনশিওর করা হয়েছে দেশের স্বার্থ বিরোধী এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ তো ইলেক্টেড নির্বাচিত সরকার না, এ তো আমার প্রতিনিধি না, সে গোপন চুক্তি করার কি এখতিয়ার আছে তার? করলো কেন গোপন? সেই জায়গায় ববি হাজ্জাজ, আপনি কি মনে করেন এই যে কথাগুলো আসে, সেই গোপন চুক্তি বলি বা এই যে কথাগুলোর এত ফারাক হয় যে না শিক্ষা নিয়ে কাজ হচ্ছে, অর্থনীতি নিয়ে কাজ হচ্ছে, আবার এরকম এম এ আজিজদের মতো যারা বসেন তারা বলেন কাজ হচ্ছে না, কোনটা আসলে সত্য? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, সরকারের পরিধি অনেক বড়। সরকার সব জায়গায় সবসময় কাজ করতে থাকে, সবসময় সব জায়গায়, তাছাড়া দেশ বন্ধ হয়ে যেত। হ্যাভিং সেড দ্যাট, আজিজ ভাই একদম সত্যি কথা বলেছেন যে ওই যে এই সরকার যে ক্লেমগুলো করেছেন যে যারা নতুন বা বৃহত্তর বা অনেক কিছু কাজ করেছে, এটা আসলে কোনো দিকেই সত্যি না। এই সরকার সবচেয়ে বেশি যেটা করেছে যে প্রেসের কাছে গল্প সুন্দর সুন্দর বানিয়েছে। এই সরকারের সবচেয়ে বড় টিম দেখবেন যমুনার প্রেস উইং, ওই টিমটার পরিধি সবচেয়ে বড়, অন্য কোনো টিম এত বড় না। বড় ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছেন, 5 পয়সা ইনভেস্টমেন্ট আসেনি, এবং না আসারও কারণ আছে যে আপনার অনির্বাচিত সরকারের অধীনে একটা দেশ থাকলে বিদেশি ইনভেস্টমেন্ট ওখানে আসে না, এবং একই সাথে আপনার মনে করেন লোকাল ব্যবসার সাথে সম্পৃক্ত না হয়ে বিদেশি ইনভেস্টমেন্ট আসে না। ইপিজিডিগুলোতে আসতে পারে, এর বাইরে আর আসে না। তো কোনোভাবেই কোনো ইনভেস্টমেন্ট আসেনি। এরকম অনেক কিছু তারা কথা বলেছেন যেগুলো হয়নি। আপনারা ওই যে নন ডিসক্লোজড সিক্রেট এগ্রিমেন্টস, এই জিনিসগুলোর কথা আসছে। প্রথমত হলো যে একটা অনির্বাচিত সরকারের এই ধরনের আলোচনায় বা চুক্তিতে যাবার কথা না, আসলে এই কথা না। কিন্তু আমরা অনেক বিরোধিতা করেছি নির্বাচিত সরকারগুলো। গেলেন তো হ্যাঁ, কথা তো অনেক কিছু না, কথাতে অনির্বাচিত সরকারের প্রথম জিনিস ছিল নির্বাচন দেওয়ার। কিন্তু আমরা অনেক বড় বড় মাউথপিস দেখেছি, এখনো দেখছি, এখন যে দেখছি না তা না ভাই, অনেক বড় না নির্বাচন পরে হবে, আগে আমরা সংস্কার করব। কিন্তু ভাই সংস্কার তুমি কার নামে করবে? তুমি তো জনতা না ভাই, আমি জনতা না। অনেক কিছু আছে আমি চাই, যেমন মনে করেন যে যেটা তখন বলছি না সংবিধানে আর্টিকেল 7, এটা আমি চাই না। সনদ হাত দেওয়া যাবে না, সংবিধানে হাত দেওয়া যাবে না, এটা আমি চাই না ভাই। সংবিধান তৈরি হয়েছে কন্টিনিউয়াস হাত দেওয়ার জন্য, তৈরি হয়েছে। কিন্তু এগেন আমরা একটা জায়গায় এসে মেনে নিয়েছি, ঠিক আছে ভাই আমরা সুন্দর একটা নির্বাচন আছে, জনগণের হাতে তুলে দিই। জনগণ আসলে, আপনি যদি গণপ্রজাতন্ত্রী বলেন, মানে ডেমোক্রেসি বলেন, গণতন্ত্র বলেন, তাহলে মূল অধিকার বা রাজত্ব বা যাই বলেন সব কিছু জনতার হাতে। কিন্তু আপনি এখনও জনতার হাতে যান নাই ভাই। আপনি আনডিসক্লোজড এগ্রিমেন্ট করছেন বিদেশি দেশের সাথে। প্রথমত আমার দলের পক্ষ থেকে আমরা এর অনেক আগে থেকে সমালোচনা করেছি যে একটা নির্বাচিত সরকারের অধিকার নাই ভাই আনডিসক্লোজড এগ্রিমেন্ট করার, আনলেস সিকিউরিটি সভরেন্টি কোনো থ্রেট আছে না, যেমন আমি যুদ্ধক্ষেত্রে ওই সময় সভরেন্টি থ্রেট, তখন আনডিসক্লোজ এগ্রিমেন্ট করতে পারে। এছাড়া একটা নির্বাচিত সরকারেরও কোনো ধরনের ইখতিয়ার নাই আনডিসক্লোজ এগ্রিমেন্ট করার। এবং আমরা এটাও, এই যে আমাদের সংবিধানে নাই কিন্তু র্যাটিফিকেশন, যে বিদেশি চুক্তি প্রধানমন্ত্রী করবে পার্লামেন্টে এসে জানাইতে হবে না। এটা তখন হাসিনার সময় আমরা রাস্তায় নেমে বিরোধিতা করেছি। এটার জন্য ভাই হাসিনার অনেক প্রতিষ্ঠান আমাদেরকে অনেকভাবে হুমকি ধামকি দিয়েছে, অনেক অত্যাচারও করেছে, জাস্ট এইটা করার জন্য যে আমরা র্যাটিফিকেশন চাই, কি চুক্তি করে আসছো ইন্ডিয়া থেকে আমাদের জানাও, এই চেঁচামেচি করেছি বলে। সো নির্বাচিত সরকারও, এবং এটা বলছি ইভেন 14-র আগে, মানে যখন অ্যাকচুয়ালি হাসিনা নির্বাচিত সরকার ছিল,
তখনও নির্বাচিত সরকারের আমরা মনে করি কোনো ইখতিয়ার নাই এটা। আর আপনি বলছেন অনির্বাচিত সরকার, যার ম্যান্ডেটই নাই, সে এটা করছে। সো এই জিনিসগুলোতে অনেক প্রবলেমস তৈরি হয়েছে ভাই, প্রবলেমস তৈরি করা হয়েছে। এবং এই প্রবলেমগুলো তৈরি হয়েছে কেন জানেন? কারণ কিছু সুশীল সমাজের আইভরি টাওয়ারের লোকজন আছে, তার মধ্যে এরকম লোকজনও আছে ভাই, যারা হাসিনার সরকারের লোকজনের সাথে দিনরাত উঠতে বসতো। দিনরাত উঠতে বসতো বলে ওই যে বলে না যে মানে নতুন মুসলমান সবচেয়ে বেশি এসে পরস্কার হইতে চেষ্টা করে, তো তারা হাসিনার সরকারের সাথে উঠতে বসতে বলে হাসিনা পড়ার পর তারা সবচেয়ে বেশি না সংস্কারবাদী হয়ে গেছে। মানে যারা সবচেয়ে বেশি হয়েছে না, মানে একটু যদি আপনাদের সংবাদ মাধ্যম দেখতেন, না তো গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভাই সোশ্যালি, আপনাদের সংবাদ মাধ্যম যদি দেখতেন, দেখবেন যে হাসিনার এই মন্ত্রীর সাথে তার 10টা, এখানে আমি তাকে বলছি না সে হাসিনার দোষ, এটা বলছি না, বাট ওই যে ওদের সাথে অতপ্রুতভাবে কাজ করেছে, এবং কাজ করেছে হয়তো ভালো কাজের জন্যই কাজ করেছে ভাই, সরকার থাকলে সরকারের সাথে কাজ করতে হবে, তাদেরকে দোষারোপ করছি না, কিন্তু তারা নিজেরাও মনে করেছে যে তাদের গায়ে হাসিনার দাগ লেগে আছে। এটা পরিষ্কার করার জন্য এখন তাদের সবচেয়ে বেশি পরেশগার হইতে হবে। সো আকবারা দেশের ক্ষতি হোক না হোক, তারা সবচেয়ে জোরে আওয়াজ দিবে যে না নির্বাচন না, আগে সংস্কার। নির্বাচনটা আসলে জনগণের হাতে ক্ষমতা দেয়া। তুমি নিজে তোমার নাম যেটাই হোক, তুমি যত ফেমাস হও, তুমি জনগণের হয়ে কথা বলতে পারো। তাহলে এই সমস্ত জায়গাগুলো তো সমঝোতা নেই, আবার এই আপনি বন্দর, মানবিক করিডোর, নানান জায়গায় দেশের মধ্যে সমঝোতা না হলেও অন্য দেশের সাথে কিভাবে যেন আমাদের সমঝোতা হয়ে একদম সেই চুক্তির কথা বললেন, সেই এগ্রিমেন্টগুলোও আমাদের হয়।